রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট, এই গল্পটা পড়া শুরু করব আমাদের অনলাইন ক্লাসরুমে। তোমরা যারা ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু এটি একটি প্রোজ পিস, যথেষ্ট বড় আকারের, সো ইট উইল ডিম্যান্ড সেভারেল ক্লাসেস। আমরা ছোট ছোট করে ক্লাসগুলোকে নেওয়ার চেষ্টা করব। আজকে যে অংশটার ওপর আলোকপাত করব সেটা হচ্ছে দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য স্টোরি, যেখানে লেখক সম্পর্কে কিছুটা আলোচনা করা থাকবে এবং যে গল্পটা তোমরা পড়তে যাচ্ছ সেই গল্পটা সম্পর্কেও দু চার কথা আলোচনা করা থাকবে, সো দ্যাট অ্যাট দ্য টাইম অফ রিডিং দ্য টেক্সট অন্তত কিছু কনসেপ্ট তোমাদের মধ্যে থাকে ফর দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টোরি ইন এ বেটার ওয়ে। দ্য আইজ হ্যাবিট, রিটেন বাই রাস্কিন বন্ড। আসলে রাস্কিন বন্ড হচ্ছেন একজন খুব ফেমাস ইন্ডিয়ান ইংলিশ রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন। তিনি ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছিলেন কোথায়? হিমাচল প্রদেশের কাসাউলিতে ইন 1934। তারপরে তিনি জামনগরে কিছুদিন কাটান, গুজরাটের, দেন দেরাদুন, নিউ দিল্লি অ্যান্ড সিমলা। টেকিং বার্থ ইন 1934, 1934 সালে জন্মগ্রহণ করে, আনটিল নাও হি ইজ লিডিং এ সাকসেসফুল লাইফ অফ এ লিটারারি পার্সোনালিটি। তিনি বর্তমানে মুসৌরির ল্যান্ডৌরে তিনি বসবাস করেন। একজন লেখক হিসাবে তার সাফল্য সারা বিশ্বে বন্দিত। তিনি তার এই লেখা সাহিত্যকর্মের জন্য অনেক পুরস্কার লাভ করেছেন, দেশি বিদেশি। তার মধ্যে আমাদের ভারতবর্ষের একজন সাকসেসফুল ইন্ডিয়ান ইংলিশ অথর হিসাবে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 1999 and he also got Padma Vibhushan Award in 2014. What for? For his contribution to Indian English literature. ভারতবর্ষের ইংরেজি সাহিত্যের যে ভাণ্ডার, সে ভাণ্ডারে উল্লেখযোগ্য অবদানের জন্য ভারত সরকার স্বীকৃতি স্বরূপ এই সমস্ত অলঙ্কারে অলঙ্কৃত করেছেন। At present, he lives in Landour, Mussoorie with his extended family. তিনি বর্তমানে মুসৌরির ল্যান্ডৌরে তার বড় পরিবার নিয়ে বসবাস করেন। এবার আমরা গল্পের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা করছি। গল্পটা শেষ করার পরে তোমরা এই অংশটা আবার একবার শুনবে, তাহলে গল্পের মূল পরিবেশনটা বুঝতে তোমাদের অনেক সুবিধে হবে। দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড। গল্পটা কি বিষয়? ইট অ্যাকচুয়ালি ট্রেসেস অ্যান আইকনিক এনকাউন্টার বিটুইন টু ইয়াং। এটা এক অদ্ভুত মুখোমুখি দেখা হওয়া দুই যুবক যুবতীর, হু আর ব্লাইন্ড বাট আনঅ্যাওয়ার অফ ইচ আদার্স ব্লাইন্ডনেস। যারা দুজনেই অন্ধ, কিন্তু কেউ কারোর অন্ধত্ব সম্পর্কে সচেতন নয়। ওই যে আমি বললাম দুজন যুবক যুবতী, এই জায়গাতেও সাহিত্যের একটা সূক্ষ্ম বর্ডার লাইন তোমাদেরকে মেনটেন করতে হবে। তার কারণ হচ্ছে, হেয়ার দ্য রিলেশনশিপ দ্যাট উইল বি বিল্ড ইন বিটুইন দ্য টু ইন দ্য শর্ট ট্রেন জার্নি can never be called a relationship of love in the mature sense. তার কারণ ট্রেন জার্নিতে ওই দুটি ছেলেমেয়ের যেটুকু সম্পর্কের বাঁধন তৈরি হবে সেটাকে কিন্তু আলগাভাবে আমরা ভালোবাসা বলতে পারি না। তার কারণ হোয়াট উই কল লাভ ইন ম্যাচিওর সেন্স, তার মধ্যে দুটো দিক থাকে। একটা হচ্ছে মেন্টাল বন্ডেজ, আর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন টু এ সার্টেন লেভেল।
অথচ এখানে আমরা এখানে যে গল্পটা পরিবেশিত হচ্ছে, যে গল্পটা আমরা শুনতে চলেছি, সেখানে কিন্তু দ্যাট ভেরি ফিজিক্যাল অ্যাসপেক্ট ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট। ওই শারীরিক ব্যাপারটা, কিন্তু শারীরিক আকর্ষণের ব্যাপারটা তুমি বলতে পারো সম্পূর্ণই বাদ দেওয়া হয়েছে। বিকজ দ্য প্রেজেন্টেশন অফ দ্য স্টোরি is absolutely psychological in nature, where some kind of physical aspects are touched only to make the story lively. তাহলে এখানে গল্পের মূল পরিবেশনাটা হচ্ছে মনস্তাত্ত্বিক, যেখানে শারীরিক দিকটা হয়তো কোথাও কোথাও স্পর্শ করে গেছে, কিন্তু সেটাকেও আমরা বলতে পারি না গ্রস ফিজিক্যালিটি। ওইটুকু বর্ণনার প্রয়োজন আছে গল্পের মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য। সো হোয়াট ইজ দ্য স্টোরি? দ্য ইয়াং বয় ইজ দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি। ইট ইজ গোয়িং টু বি এ ফার্স্ট পার্সন ন্যারেশন। ওই ছেলেটি সেই হচ্ছে গল্পের কথক। প্রথম পুরুষে গল্পটা বর্ণনা করা হয়েছে। শো থ্রু আউট দ্য স্টোরি আই উইল কাম টাইম অ্যান্ড এগেন, আমি, এই কথাটা কিন্তু বারবার আসবে। হি মিটস এ ইয়াং গার্ল ইন এ ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেনের কামরায় তার সঙ্গে একটা মেয়ের দেখা হয়। দ্য ন্যারেটার ফাইন্ডস দ্য ইয়াং গার্লস বিউটি উইথ হিজ মাইন্ডস আই। গল্পের কথক ওই মেয়েটির সৌন্দর্য বুঝতে পারে তার মানসচক্ষু দিয়ে। হোয়াট ফর? বিকজ হি ওয়াজ ব্লাইন্ড। তার কারণ আমরা চোখ দিয়ে যেভাবে দেখি কোনো সৌন্দর্য উপভোগ করার জন্য সে ক্ষমতা ন্যারেটারের ছিল না। অ্যান্ড দিস অ্যাট্রাকশন গ্রোজ উইথ দ্য প্যাসেজ অফ টাইম। হোয়াট কাইন্ড অফ অ্যাট্রাকশন? গল্পটা পড়ার পর তোমরা বুঝতে পারবে। দ্য অ্যাট্রাকশন হেয়ার ইজ সামথিং হেভেনলি ইন নেচার। এখানে যে আকর্ষণটা তৈরি হয় সেটা কিন্তু স্বর্গীয় আকর্ষণ। দ্য ন্যারেটার ইজ সো মাচ এনগ্রস টু থিঙ্ক অ্যাবাউট হিজ ওন ব্লাইন্ডনেস অ্যান্ড দ্য হিউমিলিয়েশন কজড বাই ইট। আসলে যারা অন্ধ, যারা কোনোভাবে কোনো ভাইটাল সেন্স অর্গান থেকে বঞ্চিত, তাদের মধ্যে সবসময় একটা ইনফিরিয়ারিটি কমপ্লেক্স ওয়ার্কস। সবসময় তাদের মধ্যে একটা ইনফিরিয়ারিটি কমপ্লেক্স কাজ করে। এখানেও আমরা কথোপকথনে আমরা একটা জিনিস দেখতে পারবো যে অ্যাজ দ্য স্টোরি ইজ প্রেজেন্টেড ফ্রম দ্য বয় ন্যারেটার্স অ্যাঙ্গেল, গল্পটা যেহেতু ছেলেটি কথক এবং ছেলেটির দৃষ্টিভঙ্গি থেকে প্রেজেন্ট করা হয়েছে, সো দ্য মেন্টাল ওয়ার্ক অফ দ্য বয় ন্যারেটার উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ছেলেটার যে মানসিক গতিবিধি সেটা কিন্তু আমরা গল্প থেকে বুঝতে পারবো, বাট দ্যাট ইজ নট পসিবল ইন কেস অফ দ্য গার্ল। কিন্তু মেয়েটার মানসিক যে গতিবিধি সেটা কিন্তু গল্প থেকে পরিষ্কার বোঝা সম্ভব নয়। তার কারণ ছেলেটির অ্যাঙ্গেল থেকে গল্পটা পরিবেশিত হচ্ছে, যার ফলে কথক তার নিজের অন্ধত্ব এবং প্রতি মুহূর্তের এই যে হিউমিলিয়েশন, অপদস্থতায় এতটাই মগ্ন যে মেয়েটি যে অন্ধ এটা ভাবার মতো সে কোনো সময়ই পায়নি। মেয়েটাও যে অন্ধ হতে পারে তার কারণ ইন দ্য মিডিস্ট অফ দ্য কনভারসেশন অনেক হিন্টস আছে যেখান থেকে একটু বিচার বিবেচনা সম্পন্ন মানুষ পরিষ্কার উপলব্ধি করতে পারবে যে দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য গার্ল অলসো। মেয়েটির ক্ষেত্রেও কিছু 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 সমস্যার জায়গায় যে রয়েছে সেটা কিন্তু মেয়েটির কথা থেকে হিন্টস ক্যান বি ডিডাক্টেড। যাই হোক, তার মানে এই যে সংক্ষিপ্ত কথোপকথন ট্রেন যাত্রায় ছেলে এবং মেয়েটি, সেখানে আসলে দ্য বয় গ্র্যাজুয়ালি বিকেম ইনফ্যাচুয়েটেড টুয়ার্ডস দ্য গার্ল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফ্যাচুয়েশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ইনফ্যাচুয়েশন ইন লাভ? নর্মালি উই ইউজ দ্য ওয়ার্ড লাভ ইন এ ম্যাচিওর সেন্স, কিন্তু ইনফ্যাচুয়েশন হচ্ছে কৈশোর বয়সের একটা অদ্ভুত আবেগ, অনেক সময় কাউকে কেন্দ্র করে তৈরি হয়, সে আবেগ মাতাল করে ছাড়ে, পাগল করে ছাড়ে, কিন্তু সেই আবেগের বহিঃপ্রকাশের মধ্যে দেয়ার ইজ নো গ্রস ফিজিক্যালিটি। হি অ্যাকসেপ্টস দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ইন দ্য মিডিস্ট অফ দ্য কনভারসেশন অ্যাজ এ ডেইটি। প্রত্যেকটা কথা ভালো করে অনুসরণ করবে।
এই যে ট্রেন যাত্রায় মেয়েটির সঙ্গে তার দেখা হয়, সে যেন মেয়েটির পুজো করতে চায়। এখানে মেয়েটি কিন্তু নট এ ফিজিক্যাল এক্সিস্টেন্স অনলি। তুমি বলতে পারো এখানে মেয়েটি কিন্তু শুধু দৈহিক উপস্থিতি নিয়ে উপস্থিত রয়েছে তা নয়, বাট দ্য মেন্টাল সাইকোলজিক্যাল প্রেজেন্স অফ দ্য গার্ল ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর দ্য বয় ন্যারেটর। কথক ছেলেটির কাছে তার তার মনস্তাত্ত্বিক উপস্থিতিটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো দ্য সাউন্ড অফ আর ভয়েস অ্যাট্রাক্টস হিম, যার ফলে মেয়েটির গলার স্বর তাকে আকর্ষিত করে। ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এমনকি তার চপ্পলের আওয়াজও ছেলেটিকে আকর্ষিত করে। তার কারণ, আফটার বিইং অ্যাকোয়েন্টেড উইথ দ্য গার্ল, দ্য বয় ন্যারেটর হ্যাজ অ্যাকসেপ্টেড হার অ্যাজ হিজ আইডিয়াল। মেয়েটির সঙ্গে পরিচিত হওয়ার পরে ছেলেটি মনে মনে মেয়েটিকে আদর্শ ভাবতে শুরু করে। আউট অফ দ্যাট এ ইনফ্যাচুয়েশন গ্রোজ, এক ধরনের অদ্ভুত আবেগের বন্ধন তৈরি হয়। ইয়েস, উই মে কল ইট লাভ, বাট নট লাভ ইন দ্য কমন সেন্স উইথ হুইচ উই আর ইউজ টু ইউজ ইট। কিন্তু ভালোবাসা শব্দটাকে যেরকম সাধারণভাবে আমরা ব্যবহার করতে অভ্যস্ত, এখানে ভালোবাসাটা কিন্তু তা নয়। ইউ মে কল ইট হেভেনলি লাভ। In conversation, he reveals his mental weakness towards the girl several times. দেখো, তাদের মধ্যে যখন কথোপকথন চলছে, তখন ছেলেটি কিন্তু বারবার তার মানসিক দুর্বলতা মেয়েটার প্রতি প্রকাশ করে ফেলে। But the girl is beautifully romantic to convert the seriousness of the boy narrators into quite normal a situation. কিন্তু মেয়েটার মধ্যে যেটা রয়েছে, সেন্স অফ ম্যাচিউরিটি, she never allows the situation to be serious in nature. মেয়েটি কিন্তু খুব সচেতনভাবে কখনোই পরিবেশটাকে খুব গুরুগম্ভীর হতে দিচ্ছে না, যার ফলে ছেলেটার দিক থেকে ইঙ্গিতপূর্ণ কোনো বহিঃপ্রকাশও ক্যাজুয়ালি অ্যাকসেপ্টেড বাই দ্য গার্ল। দিস এগেন রিভিলস দেয়ার পিউরিটি অফ হার্ট। লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু তাদের মানসিক পবিত্রতার যথেষ্ট ইঙ্গিত মেলে। তাই আমরা বলতে পারি, if any kind of love becomes vivid, then that is the heavenly love where there is not a stint of gross physicality. তাই আমরা বলতে পারি, ওই বয় ন্যারেটর এবং মেয়েটির মধ্যে যদি কোনো সম্পর্ক তৈরিও হয়ে থাকে, সেটা কিন্তু স্বর্গীয় ভালোবাসার সম্পর্ক, যেখানে দৈহিক সম্পর্কের কোনো প্রশ্নই নেই, তার ছিটে ফোঁটাও নাই। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের একদম শেষ অংশে আমরা যেটা দেখতে পাই, অ্যাট দ্য টাইম অফ দ্য গার্লস ডিপার্চার, মেয়েটি যখন ট্রেন থেকে নেমে যাওয়ার সময় আসে, দ্য বয় ন্যারেটর ওয়ান্টস টু টাচ হার হেয়ার হোয়েন সি ইজ স্ট্যান্ডিং ক্লোজ টু হিম। ছেলেটি তার মনের অভিব্যক্তি ঘটায়, তার ইচ্ছে করে হাত বাড়িয়ে মেয়েটা চুল ছুঁই। আসলে হেয়ার অলসো দ্যাট হেভেনলিনেস প্রিডোমিনেটস, নট দ্য ফিজিক্যাল লাভ ইন গ্রস সেন্স। তুমি যদি গল্পটা সূক্ষ্মভাবে পড়ো তাহলে বুঝতে পারবে, এখানেও সেই কিন্তু স্বর্গীয় মানসিকতারই প্রতিফলন ঘটছে। নো ফিজিক্যালিটি ক্যান বি অ্যাটাচড টু দ্য বয় ন্যারেটর। ছেলেটার ক্ষেত্রে কিন্তু কোনো দৈহিক সম্পর্কের প্রবণতা যোগ করা বড় ভুল হবে। তাতে করে কি হবে? দ্য মেন এসেন্স অফ দ্য স্টোরি উইল বি হ্যাম্পার্ড। গল্পটার মধ্যে যে স্বর্গীয় সুগন্ধি রয়েছে, সেই অংশটা কিন্তু কোথাও না কোথাও হ্যাম্পার্ড হবে। Ruskin Bond has presented the picture of the emotional mental journey of the boy narrator, which I have told you several times. So when the girl departs, শেষ পর্যন্ত যখন মেয়েটি ট্রেন কম্পার্টমেন্ট থেকে নেমে যায়, বন্ড ড্রজ দ্য স্যাড পিকচার অফ দ্য বয়েজ মাইন্ড। রাস্কিন বন্ড সেই গল্পের শেষ অংশে কী করেছেন? ছেলেটির যে বিমর্ষ মানসিকতা, এই মনস্তাত্ত্বিক ছবিটা কিন্তু গল্পের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। গল্পের শেষ অংশের বর্ণনায় আমরা পাই, when the train reached the destination,
the station. The girl departs. মেয়েটি তখন ট্রেন থেকে নেমে চলে যায়, কিছু যাত্রী ওঠানামা করে, and at the end of that juncture the door of the train became closed and the train restarts its journey. দরজা বন্ধ হয়, ট্রেনটি আবার যাত্রা শুরু করে। বর্ণনাটা যখন শুনবে তখন বুঝতে পারবে, not the door of the train is shut on its face. তার মুখের ওপর ট্রেনের দরজাটা আসলে বন্ধ হয়নি। The door is actually shut on the face of the world in which the boy narrator lived. আসলে দরজা বন্ধ হয়েছিল সেই পৃথিবীর মুখের ওপর যে পৃথিবীতে বয় ন্যারেটার বাস করত। আসলে অ্যাজ হি ওয়াজ ব্লাইন্ড দেয়ার ইজ নো লাইট ইন দ্য ওয়ার্ল্ড। তার সেই পৃথিবীতে তো কোনো আলো নেই। তার কারণ হচ্ছে যে পৃথিবীতে বয় ন্যারেটার বাস করে সেটা হচ্ছে অন্ধকার এক জগৎ। বাট দ্য গার্লস প্রেজেন্স ইন ফ্রন্ট অফ হিম ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ব্রিংস এনাফ লাইট অ্যান্ড লাইফ ফর হিম। আসলে ওই ট্রেনের কামরায় মেয়েটার উপস্থিতি বয় ন্যারেটারের জন্য যথেষ্ট পরিমাণে আলো এবং প্রাণ শক্তি নিয়ে এসেছিল। সো আফটার আর ডিপার্চার হি ফাইন্ডস ইট পিচ ব্ল্যাক। তাই মেয়েটির বিদায়ের পরে ছেলেটির জগৎ হয়ে যায় নিকষ কালো। হি ক্যান সি নাথিং ফর এ পিরিয়ড অফ টাইম, হি ইজ শকড। দেখো, সে তো আসলে কিছু দেখতে পায় না, কিন্তু সে মানস চক্ষে অনেক কিছু দেখার চেষ্টা করে, মানস চক্ষে অনেক কিছু দেখার সুযোগ পায়। কিন্তু এখানে দ্য ডিপার্চার অফ দ্য গার্ল ইজ সো শকিং ফর দ্য বয় ন্যারেটার। হি রিমেন্ড spellbound for a certain time. But after that, when the new passenger informs him that the girl is beautiful with two beautiful eyes, but those are of no use to her, the pathos actually deepens. গল্পের এতক্ষণ the boy narrator was conscious about his own blindness, but he could never imagine that even the girl with whom he was acquainted for so long a time throughout the train journey may also be blind. এখানে বয় ন্যারেটার কিন্তু একবারের জন্য চিন্তাও করতে পারেনি ট্রেন যাত্রায় যে মেয়েটি তার সঙ্গী ছিল এতক্ষণ, তার মধ্যেও যে অন্ধত্ব থাকতে পারে, সেও যে অন্ধ হতে পারে, এটা কিন্তু বয় ন্যারেটার কল্পনাও করে উঠতে পারেনি। এই ধরনের চিন্তাভাবনার মধ্যে সে ছিলই না। যার ফলে লক্ষ্য করে দেখো, আফটার দ্যাট ইনফরমেশন গিভেন বাই দ্য থার্ড প্যাসেঞ্জার এন্টারিং ইন্টু দ্য ট্রেন অ্যাকচুয়ালি মেক্স দ্য সিচুয়েশন মাচ মোর গ্রেভ। ছেলেটার মনোজগতের পরিস্থিতিকে করে তুলল আরও বিমর্ষ। উইথ দ্যাট ডেসক্রিপশন দ্য স্টোরি কামস টু অ্যান এন্ড। ওই বর্ণনাটা দিয়েই গল্পটা কিন্তু শেষ হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই যে তথ্যটা সে পেল বয় ন্যারেটার ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, এটা ছেলেটির মনোজগতে ঠিক কীরকম প্রতিক্রিয়া তৈরি করেছিল? ওয়েদার দিস ইনফরমেশন ব্রিংস এ সোলেস ফর হিম। এটা কি তার জন্য একটা স্বস্তির বার্তা বয়ে নিয়ে এসেছিল যে যাক বাবা, অন্তত পৃথিবীতে আরেকজনকে পেলাম হু ইজ অলসো সাফারিং ফ্রম দ্য সেম প্রবলেম, নাকি ইট হাইটেন্স ইজ গ্রিপ ইজ নট টোল্ড ইন দ্য স্টোরি, নাকি এই তথ্যটা পাওয়ার পর তার যন্ত্রণারও বহুগুণ বেড়ে গেল? সে কথা কিন্তু গল্পের মধ্যে বলা নেই। বিফোর দ্যাট ভেরি ইনফরমেশন দ্য স্টোরি কামস টু অ্যান এন্ড, অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্লোরি অফ এ সাকসেসফুল শর্ট স্টোরি। একটা সফল ছোট গল্পের এটাই হচ্ছে মহিমা। কি সেই? হোয়াট ইজ নট টোল্ড ইজ গ্রেটার দ্যান হোয়াট ইজ টোল্ড। যে কথা বলা হলো তার থেকে না বলা কথার পরিমাণ কিন্তু অনেক বেশি। ইট ওপেনস আপ এ উইন্ডো ফর দ্য রিডার্স। এটা পাঠকদের জন্য একটা জানলা খুলে দেয় ফর এ ফ্রেশ জার্নি অফ হিজ ওন মাইন্ড। পাঠক তার মনের ক্ষমতা অনুসারে সে তার মতো করে ভাবনার এক নতুন জগতে প্রবেশ করবে। অ্যাকচুয়ালি
দিস ইজ দ্য সাইকোলজিক্যাল জার্নি অব দ্য বয় ন্যারেটার্স মাইন্ড। গল্পের মধ্যে যেটা পরিবেশিত হয়েছে সেটা হচ্ছে কথক ছেলেটির মনের মানসিক যাত্রাপথ, যেটা গল্প শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়। কিন্তু আমাদের মতো পাঠকদের জন্য গল্প কিন্তু সেখানেই শেষ হয় না। গল্প শেষ হওয়ার পরেও পাঠকের জন্য একটা নতুন জগৎ উন্মোচিত হয়, যে জগতে প্রবেশ করে পাঠক ভাবনার চিন্তা শুরু করে, হোয়াট মে বি দ্য নেক্সট, এর পরের ঘটনা কি ঘটতে পারে। অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্লোরি অফ এ সাকসেসফুল শর্ট স্টোরি। এবং সেটাই হচ্ছে একটা সফল ছোট গল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, হুইচ মেক্স শর্ট স্টোরিজ এ ম্যাটার অফ মাচ অ্যাট্রাকশন ফর দ্য রিডার্স। সেই জন্যই ছোট গল্প কিন্তু সাধারণ পাঠকের জন্য অত্যন্ত আকর্ষণীয় জিনিস।